21 জনের বাইরে নেওয়া সম্ভব না। তো কয়েকজন নিয়ে একটু কনফিউশনে আছি, আশা করা যায় বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথম ক্লাসটা যেভাবে নিই সবার পরিচয়টা আগে জেনে নিই। আমার পরিচয় আমি লাস্টে দিচ্ছি। ভাই আপনি শুরু করেন, প্রথমে নাম বলবেন, পড়াশোনা আর আপনার লোকেশনটা, ঠিকানাটা। নাম, পড়াশোনা, ঠিকানাটা উঠে বলবেন, জোরে বলবেন যাতে সবাই শুনতে পারে। আমার নাম সোহানুর রহমান, আমি পড়ছি বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আমার বাসা ঝিনাইদহের কালীগঞ্জের কলা ইউনিয়ন। ওকে, ঠিক আছে। মোহাম্মদ কামরুজ্জামান আর বড় ভাই এই এখন আমার পরিচয় দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি কে প্রেজেন্টেশন রেডি করছিলাম, তো এটা এই সম্পর্কে এই প্রেজেন্টেশন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে ফেসবুকে। আচ্ছা, আমি মোহাম্মদ নয়ন, আমার বাসা হচ্ছে শিবনগর গ্রাম। আমি পড়াশোনা করছি ঝিনেদা পলিটেকনিক থেকে, সিভিল ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা কমপ্লিট আমার 23 সালে কমপ্লিট করছি। আপাতত পড়াশোনার সাথে জড়িত নাই। আচ্ছা, এখন আমি যে আপনাদেরকে ফ্রিল্যান্সিং জগতে আনবো বা ডিজাইন শেখাবো, আমার পরিচয়টাও তো আপনাদের জানা উচিত, তাই না? আমি যে আপনাদের শেখাবো। আচ্ছা, আমার এই কম্পিউটার জগতে আসা হচ্ছে 2020 সাল থেকে। 2020 সালে আমি একটা সরকারি একটা কোর্স করি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন ডিসপ্লে। এই কোর্সটার নাম ছিল লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা সরকার থেকে ফ্রিতে, মানে বিনামূল্যে পুরো বাংলাদেশ ব্যাপী এই প্রশিক্ষণটা দেয় অনেক ক্যাটাগরির ভিতরে। তার ভিতরে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্সটা করি। এই কোর্সটা ছিল 50 দিন ব্যাপী, 200 ঘন্টার, দিনে 4 ঘন্টা করে ক্লাস হতো। তো আমাদের ব্যাচে ছিল 50 জন। তার ভিতরে আমাদের ব্যাচ থেকে মানে এরকম একটা প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক ব্যাচ থেকে একজনকে ল্যাপটপ গিফট করবে, যে হচ্ছে সব থেকে বেশি ইনকাম করতে পারবে। তো আমাদের ব্যাচ থেকে আমি সব থেকে বেশি ইনকাম করি এবং আমাকে একটা সরকার থেকে ল্যাপটপ গিফট করে। এই যে এটা 2021 সালে আমি পাই, কোর্সটা করার 1 বছর পরে, ঝিনেদা শিল্পকলা একাডেমি থেকে। এরপর একটা সার্টিফিকেট পাই ওই প্রকল্প থেকে। এটা 2023 সালে, এটা 2023 সালে এখানে কুষ্টিয়া, ঝিনেদা আর নড়াইল এই 3 জেলার যত ফ্রিল্যান্সার ছিল যারা কিনা এই প্রকল্প থেকে কাজ শিখছে, তাদেরকে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আর কি সার্টিফিকেটটা পাই। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আমার পরিচয়। এবার আমাদের কোর্স কারিকুলামে আসি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন ফ্রিল্যান্সিং কি? কেউ একটু সৎসাহস নিয়ে উঠে দাঁড়িয়ে বলতে পারবেন ফ্রিল্যান্সিং কি? কেউ একজন? কেউ পারবেন না? শিখতে এসছেন, ধারণা নেই, এক লাইনে কথা বলতে পারবেন না কেউ? অনলাইনে উপার্জন, তাই না? এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি? এই যে আজ কয়দিন 26 তারিখের অপেক্ষায় অনেকে আছেন, হ্যাঁ 26 তারিখের অপেক্ষা, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না, ঠিক আছে? অনেকে ওই যে করে ট্রেডিং করে, ওইগুলোও কিন্তু ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং শব্দের যদি অর্থবহ অর্থ দেওয়া হয়, মানে তাহলে বলতে হবে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিলড হতে হবে, মানে দক্ষতা অর্জন করতে হবে। ওই দক্ষতাটা মানে মানুষকে আপনি উপকার করবেন, উপকারের বিনিময়ে আপনি অর্থ পাবেন। তাছাড়া এই যে ফোনের উপরে এভাবে টুকাটুকি করে ইনকাম, ওইটা কিন্তু ফ্রিল্যান্সিং না, এটাই এক ধরনের মানুষকে বোকা বানায়, স্ক্যামিং। প্রথমে আপনাকে কিছু টাকা দিবে, দিয়ে এবার একজন পেয়েছে, আপনি যদি পান, আপনার ফ্রেন্ড সার্কেল 4-5 জনকে বললেন যে টুকা মেরেই টাকা পাচ্ছি, করতে তো হচ্ছে। এবার সবাই যখন ঝাঁপিয়ে পড়বে ওরা আর টাকা দেবে না, এবার আপনার যে ইনভেস্টমেন্ট সেটা গায়েব। এই হচ্ছে বিষয়, এগুলো এক ধরনের স্ক্যাম, এইগুলো ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে হবে। হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, তো অনেক ক্যাটাগরি আছে। আর ক্যাটাগরির ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে।
যেমন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে, আমি এগুলো ডিটেলসে বলবো, একটু পরে বলি। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তরে আসি। আমি সরাসরি মার্কেট প্লেস থেকে আপনাদেরকে দেখাই বিষয়টা। তো আমার মূলত মেইনলি কাজ করা হয় ফাইবার থেকে, বেশিরভাগ কাজ করা হয় ফাইবার থেকে। তো আমি ফাইবার থেকেই দেখাই। এখানে খেয়াল করেন, সবাই একটু মনোযোগী হন। এখানে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে দেখেন এতগুলো সাব ক্যাটাগরি। আমি বললাম না একটু আগে যে আপনাদেরকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করতে হবে। এবারে একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, কিন্তু ওই ক্যাটাগরির ভিতরে যে কত সাব ক্যাটাগরি আছে আপনাদের দেখেন। এখানে খেয়াল করেন লোগো, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, এভাবে দেখেন কত কিছু এই গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সাব ক্যাটাগরি। এরপর দেখেন প্রোগ্রামিং অ্যান্ড টেক, মানে যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে, অ্যাপস ডেভেলপ করে, তাদের জন্য এই ক্যাটাগরিটা। এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে, নতুন নতুন ক্যাটাগরি তৈরি হচ্ছে, যেমন ওপেন এআই, জিপিটি স্টোর, এটা নিউ ক্যাটাগরি যোগ হয়েছে। আচ্ছা, এরপর আছে ডিজিটাল মার্কেটিং। এইগুলো সম্পর্কে আমি বিস্তারিত যাচ্ছি না। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলতে গেলে যা একটা কোম্পানিকে মার্কেটিং করার জন্য ডিজিটাল যে ওয়েতে আমরা মার্কেটিং করতে পারি, এটাই মনে করেন ডিজিটাল মার্কেটিং। এবার ভিডিও এডিটিং সম্পর্কে না বলি, ও তো সবাই জানছেনই। এরপরে দেখেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আচ্ছা, এগুলো অনেক সাব ক্যাটাগরি আছে, বিজনেস, কনসাল্টিং, এগুলো আমাদের বোঝার বাইরে, ওইগুলোর ভিতরে না যাই। এখন একটা মজার জিনিস দেখাই, আসলে ফ্রিল্যান্সিং কোন দক্ষতা অর্জন করেও করা সম্ভব। হ্যাপি বার্থডে। দেখেন একটু ফানি ভিডিও রাখি। এ কি করে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, তাকে আপনি চাচ্ছেন যে জন্মদিনে উইশ করবে। আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড, আপনি তাকে ভিন দেশে একটা মানুষের মুখ দিয়ে তার ছবি শো করিয়ে হোক, তার নাম উচ্চারণ করিয়ে হোক, এই যে এরা গান গেয়ে গিয়ে মজা করে আপনার ওই শুভাকাঙ্ক্ষীর নামটা উচ্চারণ করবে এবং তার হ্যাপি বার্থডে উইশ করে দিবে। এর বিনিময়ে এখান থেকে আর্নিং করছে। বিষয়টা আসলে অনেক ফানি। দেখেন এভাবে আপনার একটা ভিডিও তৈরি করে দিবে, আপনি চাইলে আপনার শুভাকাঙ্ক্ষীকে ভিডিওটা পাবলিশ করতে পারেন। এভাবে এখান থেকে ফ্রিল্যান্সিং করা সম্ভব। আচ্ছা, এখন কিভাবে ইনকাম করা যায় এটা বলছিলাম। এখন আমাদের ক্যাটাগরিতে আসি। আমরা শিখব কি, একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন আছে, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার, এই ধরনের ডিজাইনগুলো আমরা শিখব। তো আমি লোগোতে ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা রানিং অর্ডার দেখতে পারবো না, আমরা একটা এক্সটেনশন অন করলে সবার রানিং অর্ডার দেখতে পাবো। ওকে, আচ্ছা পিছন থেকে সবাই আমার কথা শুনতে পারছেন? ওকে, এটা কি ঘোলা লাগছে পিছন থেকে? আপনাদের পড়ে বুঝতে হবে না। আচ্ছা, বসতে দাও তো পিছনে একটা সিট করে, একটা চেয়ার দিয়ে। চেয়ার কি আছে এক্সট্রা? ওকে, এবার খেয়াল করেন, আমার একটা প্রেজেন্টেশন রেডি করা আছে। প্রেজেন্টেশন অনুযায়ী আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আজকে। বেশি কথা বলতে যাও? হ্যাঁ, কম্পিউটারের দোকানে। হ্যাঁ বলা আছে, তুমি যেতে পারো। এখন যে নিয়ে আসবো? হ্যাঁ, টাকা আমার কাছে নাই, কিন্তু পরে সমস্যা নেই। আচ্ছা, আমার এই প্রেজেন্টেশন অনুযায়ী আপনাদের সামনে কিছু কথা বলবো। এই কথাগুলো গুরুত্বপূর্ণ আপনাদের প্রথম দিকে। আপনাদের যদি আমি লক্ষ্যটা স্থির করে না দিতে পারি, আপনাদের এই 6 মাসে আমি কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে সমস্যা, তাই না? তাহলে এর প্রতি আপনাদের আগ্রহটা আসবে না। এখন খেয়াল করেন, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তরে আমি এখানে আসি। এখানে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সাব ক্যাটাগরি লোগো ডিজাইনে আসলাম আমরা। এখানে ফাইবার, এখানে মার্কেট প্লেস অনেকগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। তো মানুষ সব জায়গায় মানে ভালো কিছু করতে পারে না, যে কোনো এক জায়গায় আপনার আর্নিং শুরু হয়ে যাবে, বাদ বাকি মার্কেট প্লেস আপনার কাছে আর ভালো লাগবে না। এই হচ্ছে বিষয়।
তারপরেও আমরা সব কিছু শিখবো, শেখার টাইমে আমরা সব শিখবো, যার যেখানে ভালো লাগে সেই দিকে এগোবে। এখন খেয়াল করেন, এখানে আমি লোগো ডিজাইনে আসলাম। এখানে মার্কেট প্লেসে 1,70,000 কম্পিটিশন রয়েছে। 1,70,000 আমাদের মতো ডিজাইনারের সংখ্যা কম, একজন চাইলে এখানে 4টা 7টা করে গিগ দিতে পারে। গিগ বলতে এই প্রেজেন্টেশনগুলো। তো ভালো করে খেয়াল করেন, এখানে এই যে এটা দেখতে পারছেন, এটা মানুষের প্রেজেন্টেশন। আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এটা এখানে শো করে রাখছে। আচ্ছা, আমরা এই প্রথমটা দেখি, এটা আমরা একটু বিশ্লেষণ করি। আই উইল ডিজাইন এ রেট্রো ভিন্টেজ লোগো। এই সেলারটা বলছে, এই সেলারটার বাসা কোথায়? সেলার বলতে আমরাও কিন্তু সেলার হব, আমরাও ডিজাইনার হব বা সেলার হব, আমরা বিক্রেতা। এর নাম হচ্ছে ইউনাইটেড ইরাক, তাই তো? খেয়াল করেন, এখানে এ বলছে আই উইল ডু এ রেট্রো ভিন্টেজ লোগো, মানে এই ডিজাইনও করে থাকে। তো এখানে কিছু ডিজাইন স্যাম্পল দিয়ে রাখছে যে এই ধরনের ও ডিজাইন করে। এখানে এ বলছে আই উইল ডু 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর বিজনেস। আচ্ছা, এভাবে প্রত্যেকটা সেলার তাদের নিজেদের প্রেজেন্টেশন এখানে উপস্থাপন করে রাখছে। একজন চাইলে এরকম প্রেজেন্টেশন নতুন অবস্থায় 4টা পাবলিশ করতে পারে। আগে 7টা দেওয়া যেত, কিন্তু এখন মার্কেট প্লেস একটু করছে, হ্যাঁ, তো এখন 4টা দিতে পারে নতুন অবস্থায় এরকম প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের দক্ষতাটা এখানে উপস্থাপন করতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ ওইটা এখানে উপস্থাপন করতে হবে, যে আমি গান গেতে পারি ভালো, আমি ভালো লিখতে পারি, এখানে সুন্দর করে ওটা প্রেজেন্টেশন করতে হবে। এটা আমাদের কাজ। তো আমি এটা ওপেন করি, দেখতে পাচ্ছি এর বাসা ইন্ডিয়াতে। আচ্ছা, এ সুন্দর করে একটা ভিডিও বানায় রাখছে। এ 2016 সাল থেকে আসে। আর এই যে লাস্ট ডেলিভারি 1 মিনিট এগো, আমরা কথা বলছি, বলতে বলতে একটা ওর ডেলিভারি করা হয়ে গেছে কাজ। তো এখানে খেয়াল করেন, এর কাজ রানিং রয়েছে 195টা কাজ রানিং রয়েছে। আচ্ছা, এদের সাথে আমরা মানে কম্পেয়ার করব না নিজেকে, কারণ এরাও অনেক দিন ধরে রয়েছে মার্কেট প্লেসে, এদের একটা শক্ত ভিত তৈরি হয়ে আছে। এর 1K-র উপরে হচ্ছে 1K-র উপরে বলতে 23,000 হচ্ছে রিভিউ আছে। মানে সবাই তো আর রিভিউ দেয় না, রিভিউ দেয় দেখেছে 60% মানুষ রিভিউ দেয়, বাদ বাকি। তাহলে এখানে ধরা যায় 30,000-এর উপরে কাজ কমপ্লিট করছে, প্রায় 40,000 কাজ কমপ্লিট করছে। তো একটু কল্পনা করেন, এর রানিং অর্ডার রয়েছে 195টা। অনেকে বলতে পারেন যে লোগো কয়জন বানায়? আমি তো আমার দেশের মানুষের দেখি না লোগো বানানোর জন্য টাকা ব্যয় করে। একটা কোম্পানি, যেমন এখানে কালীগঞ্জে যেসব ভালো ভালো বিজনেস আছে, এরা লোগো ডিজাইন করানোর জন্য কোনো টাকা দেয় না, ওই ব্যানার ডিজাইনের সাথে লোগো ফ্রি। বিষয়টা এরকম। আমাদের দেশে এগুলো সেরকম কদর নেই, কিন্তু বাইরের কান্ট্রিতে কি হয় আমি হয়তো আপনাদেরকে ভিডিও আকারে হচ্ছে দেখাইছি। যারা সবাই এখানে ভর্তি হয়েছেন আমি সবাইকে সাজেস্ট করছি আমার ভিডিওগুলো দেখতে। এই যে আমার পেজে যে লাস্ট 2টা ভিডিও আমার কাজ সম্পর্কে বলছে, আমি এখান থেকে সরাসরি দেখাতে পারবো, আমার রানিং অর্ডারগুলো দেখাতে পারবো। আচ্ছা, কথাগুলো কি একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, এই যে একটা প্রেজেন্টেশন করে রাখছে। আচ্ছা, এটা অনেক বেশি কাজ পায়, একে আমি তুলনা করব না, আমি এইটা তুলনা করি। এর বাসা কোথায়? ইউনাইটেড স্টেটে এর বাসা। তো এর অর্ডার রানিং রয়েছে 27টা। আমি এর সাথে একটু হিসেব করি, ওই 194টার হিসেব করতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে, এত টাকা আসলে কি হয়? এটার সাথে কল্পনা করি। 27টা কাজ রানিং রয়েছে। এর বেসিক প্যাকেজ হচ্ছে $10, স্ট্যান্ডার্ডে 30, প্রিমিয়ামে 50। বেশিরভাগ সময় বাইরেরা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে। আমি স্ট্যান্ডার্ডে যদি ধরি 30 গুণ 27টা অর্ডার আছে, আমি যদি একটু ক্যালকুলেট করি, 30 ইন্টু 27, এর আমি অ্যাভারেজে $30 করে ধরছি। তো কত ডলারের অর্ডার রানিং রয়েছে? $800। আমরা এখন ডলার রেট একটু বেশি পাচ্ছি, 115 টাকা করে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে উইথড্র করলে। তো এখানে 115 করে যদি আমরা গুণ করি, দেখেন এর রাইট না অর্ডার রানিং হচ্ছে প্রায় 1 লাখ টাকার কাজ রানিং রয়েছে। এই কাজগুলো করতে এ করে কি, এই যে এই ধরনের লোগো ডিজাইন করে, এই ধরনের লোগো ডিজাইন করে, দেখেন এই ধরনের লোগো ডিজাইন করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে
আচ্ছা, আমি একটু গভীরেও যাওয়ার চেষ্টা করব প্রশ্নর সাথে। এই যে এই ধরনের আইকন, প্রশ্ন হতে পারে যে এই ধরনের আইকন বা ক্রিয়েটিভিটি আমার নেই, আমি কিভাবে তৈরি করব? এই যে পান্ডা তো তৈরি করার ক্ষমতা আমার নেই, আমার ওরকম ছোটোকাল ধরে গড গিফটেড হচ্ছে ট্যালেন্টেড নেই যে আমি এই ধরনের ডিজাইন করব। এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। এই ধরনের ডিজাইন একদমই ইজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এগুলো করা খুবই সহজ। তো দেখেন, আমরা একটু যাচাই বাছাই করি, মার্কেট প্লেস যাচাই বাছাই করি। এর প্রেজেন্টেশন দিয়ে রাখছে যে এই ধরনের ডিজাইন করে। এই যে এখানে টাইটেলে বলছে আই উইল ডিজাইন প্রফেশনাল অ্যান্ড ইউনিক বিজনেস লোগো ডিজাইন। তো এখানে ডেসক্রিপশনে সুন্দর করেও বায়ারকে কনভিন্স করার জন্য সুন্দর করে একটা লেখা লিখে রাখছে। দেখেন কী কী লেখছে, 100% ইউনিক ক্রিয়েটিভ ডিজাইন করে দেবো, এরকম কিছু বলছে, যাতে বায়ার এসে ওর এখানে এসে হুক হয়ে যায়, মানে এইগুলো দেখে তাকে অর্ডার করে। এইভাবেই ও হচ্ছে ওর আইডিটা সাজিয়েছে এবং তার এখন রাইট নাও 27টা কাজ রানিং। এক একটা কাজ করতে দেখা যাচ্ছে 1-2 ঘন্টা টাইম লাগে, 3 ঘন্টা টাইম লাগে, আমি সর্বোচ্চ 5 ঘন্টা ধরলাম। এক একটা কাজের বিনিময়ে ও 3000 টাকা করে পাচ্ছে। এখানে প্রায় 1 লাখ টাকার কাজ রানিং রয়েছে। এগুলো এই 1 লাখ টাকার কাজ করতে ওর যেহেতু এখন এক্সপার্ট, এর কাজ করতে বেশি সময় লাগবে না, এই এক একটা কাজ ধরে ক্লোজ করতে বেশি সময় লাগবে না। আচ্ছা, একটু খেয়াল করেন, এই কাজটা 10 ঘন্টা আগে ও ডেলিভার দিয়েছে। বায়ার 4.3 মানে ব্যাড রিভিউ দিয়েছে বলা যায়। আউট অফ 5 এর ভিতরে 3 স্টার পেয়েছে, 4.3 পেয়েছে। এই যে এই ডিজাইনটা, এটা একটা লোগো ডিজাইন করছে কারোর জন্য। তো এ বলছে যে এই যে এই বায়ারটা বলছে, মানে কাজ কমপ্লিট করার পর ভেরি টাইমলি অ্যান্ড গুড কমিউনিকেশন। এখানে পজিটিভভাবে একটা মন্তব্য বলছে, কিন্তু রেটিং দিয়েছে 4.3। এটাও ভালো, কিন্তু 5টা হচ্ছে বেস্ট। এই যে এটা 5 স্টার রিভিউ দিয়েছে। এই কাজটা কমপ্লিট করছে 10 ঘন্টা আগে, দেখেন অ্যাবাউট 10 আওয়ার্স। তো এই একটা ডিজাইন করেছে, একটা লোগো ডিজাইন করে দিয়েছে কারোর জন্য। এই যে এই একটা ডিজাইন করে দিয়েছে, 5 স্টার রিভিউ দিয়েছে। এভাবে এর অনেক কাজ আছে। আচ্ছা, আমি অন্যদের কেন ডিজাইন দেখাবো, আমি আমার কাজ দেখাই। হ্যাঁ, খেয়াল করেন, আমার আইডি 3টা, তো আমার এই অ্যাকাউন্টে না, আমি রিমোট কন্ট্রোলে এই ল্যাপটপে আমি কানেক্টেড হলাম। আচ্ছা, দেখেন আমার একটা অর্ডার এসছে গত 14ই সেপ্টেম্বর, আজকে 17, মানে 3 দিন আগে একটা কাজ এসেছিলো। তো আমি গতকাল এটা ডেলিভার করছি, কারেন্টের সমস্যার জন্য করতে পারছিলাম না, না হলে ওই দিনই করে দেওয়া হতো। এই কাজটা হচ্ছে $35। এই যে $35 অর্ডার। তো এখানে বায়ার সব ডিটেলস দিয়ে দেয়। এখানে দেখেন সালাদস দ্যাট স্ল্যাব, এটা হচ্ছে লোগোর নাম, আর এখানে ডিটেলস বলেছে। ঠিক আছে, তার কথা মতো আমি এই 4টা ডিজাইন তাকে আপলোড করে রাখছি। আচ্ছা, এটা আমার এই ডিসপ্লে থেকে দেখাই। তার কথা মতো আমি এই ডিজাইন, এইটা, এই যে এই 4টা ডিজাইন তার সামনে আমি শো করে রাখছি। এর ভিতরে কোনো একটা ডিজাইন তারা হচ্ছে সিলেক্ট করবে, করে আমাকে হয়তো বলবে একটু চেঞ্জ করতে, বা নাও বলতে পারে, অথবা ফন্ট চেঞ্জ করতে পারে, কালার চেঞ্জ করতে পারে, কিংবা পুরো ডিজাইনটারই স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, বলতে পারে। তো আমি তার কথা মতো ডিজাইনটা চেঞ্জ করে দেবো, কিন্তু সে এখনও রেসপন্স করেনি। গতকালকে এটা সাবমিট করা হয়েছে। তো এই কাজটা করতে আমার কতটুকু সময় লেগেছে এটা বলতে পারেন। এই কাজটা করতে মোটামুটি 2 ঘন্টা মতো আমার সময় লেগেছে। 2 ঘন্টার ভিতরে আমি 4টা কনসেপ্ট রেডি করে তাকে শো করে দিয়েছি, মানে তার সামনে দিয়েছি। এবার ও কী করবে, ওর কোনো পরিবর্তন প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি কথা মতো করে দিব। এই হচ্ছে কাজের প্রসেস। ঠিক আছে, আচ্ছা, আমি একটু উল্টো পাল্টায় চলে গেছি, এবার আবার লাইনে আসি। ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়, ফাইবার সম্পর্কে দেখালাম। এই যে ফাইবার থেকে কিভাবে ইনকাম করা যায়, এখানে আপনাকে প্রথমে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। আমরা 3 মাস ধরে ডিজাইন শিখবো। এবার এই ডিজাইনটা, যে ডিজাইন আপনারা শিখবেন, এটা এখানে তুলে ধরতে হবে যে আমি এই বিষয়ে দক্ষতা আছে আমার, আপনি চাইলে আমাকে দিয়ে এই কাজটা করাতে পারেন। মূল বিষয়টা হচ্ছে এটা। ওকে, এবার
এখানে প্রথম নতুন অবস্থায় কাজ পাওয়াটা একটু কঠিন, কারণ কখন আপনাকে খুঁজে পাবে বায়ার এই যে এতগুলো মানুষের ভিতরে, আর কখনই বা আপনি কাজ পাবেন। এখানে একটু প্রথম অবস্থায় স্ট্রাগল করতে হয়, নিজেকে একটু সময় দিতে হয়, আইডির পিছনে একটু সময় দিতে হয়। তো এটা তো আমরা করবই। এবার দেখি আমরা freelancer.com সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ব্রাউজ থেকে আমরা যদি কন্টেস্টে আসি, এখানে আমার কিছু স্কিল এখানে দেওয়া আছে, দেখেন স্কিলস, এখানে আমার স্কিলস দেওয়া আছে, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার, লোগো, ইলাস্ট্রেটর, ফটো এডিটিং, টি শার্ট ডিজাইন, এই রিলেটেড কাজ দেওয়া আছে। এবং চাইলে আমরা এখান থেকে সার্চ করেও আমরা নির্দিষ্ট কাজ খুঁজে বের করতে পারি। এখানে খেয়াল করেন 1 ঘন্টা আগে একটা কাজ পোস্ট হয়েছে, এটা হচ্ছে 10 ইউরো। 10 ইউরো মানে এটা ডলারের থেকে একটু রেটটা একটু বেশি, ইউরো। তারপরে এই যে জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, এটাও ডলারের থেকে এর মান বেশি। তো মডার্ন লোগো ফর প্রপার্টি কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন দরকার, এই কাজটা পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে। আমরা এটা একটু দেখি। আচ্ছা, আমরা এখন দেখছি কি জানেন, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়। ঠিক আছে, মার্কেট প্লেস থেকে ইনকাম করি আমরা, সোশ্যাল মিডিয়া থেকেও বিভিন্ন পোর্টফোলিও সাইট আছে, ওখানেও নিজেকে প্রেজেন্ট করে কাজ পাওয়া যায়। আমি সব সম্পর্কে বোঝাবো, সবাই একটু ধৈর্য ধরে বসেন। এখন দেখেন, একটা কাজ 20 জিবিপি মানে গ্রেট ব্রিটেন পাউন্ডে একটা কাজ, মডার্ন লোগো ফর প্রপার্টি কোম্পানি। এখানে একটা বায়ার তার একটা লোগো লাগবে, সেই সম্পর্কে সুন্দর করে এখানে কিছু কথা বলেছে। তার কথা অনুযায়ী এখানে আমরা যারা ডিজাইনার আছি তারা এখানে চাইলে কমেন্টের মাধ্যমে, ফেসবুকে আমরা তো কমেন্ট নামে অভ্যস্ত, তাই না? এখানে এন্ট্রি, নাম হচ্ছে এন্ট্রি। তো প্রপার্টি কোম্পানি মানে বাড়ি থাকতে হবে। এই যে তার কথা মতো অনেকেই যে ডিজাইন করেছে, এই যে এই লোকটার বাসা হচ্ছে বাংলাদেশে, আবু রায়হান। তো এই যে আরেকজন ডিজাইন করছে। তো এর ভিতর থেকে কন্টেস্টে উইন হওয়াটা এখান থেকে নতুন অবস্থায় সহজ। আপনারা চাইলে এখানে উনার কথা মতো ডিজাইন সাবমিট করবেন, যার ডিজাইনটা ভালো লাগবে তাকে বিজয়ী ঘোষণা করবেন, কিছুটা লটারি টাইপের মতো। কিন্তু এখানে কিছু কাজে কম্পিটিশন বেশি, যেখানে হচ্ছে রেট বেশি হয়, কাজ সহজ হয়, ওখানে কম্পিটিশন একটু বেশি। কিন্তু একটু জটিল কাজে গেলে ওখানে কম্পিটিশন একদম কম। আপনি যদি ভালোভাবে ডিজাইনটা করে সাবমিট করতে পারেন, উইন হওয়াটা সহজ হয়ে যায়। তারপরে আছে আপওয়ার্ক, এখানে প্রপোজাল সিস্টেম। আপনি এখানে যখন ফাইন্ড ওয়ার্কে যাবেন, আমরা প্রথমে দেখলাম কিভাবে কাজ পাওয়া যায়, আপনার নিজের প্রেজেন্টেশন উপস্থাপন করে। মানে এরপর আসছে freelancer.com-এ কন্টেস্ট মানে প্রতিযোগিতা। এখানে আরেকভাবেও হয়, এখানে হচ্ছে 3 ভাবে কাজ হয় এখানে, কিন্তু বেশি পপুলার হচ্ছে এই কন্টেস্ট সিস্টেমটা। তারপর প্রজেক্ট ভিত্তিক কাজ আছে। তারপরে ফ্রিল্যান্সার হিসেবে যে ফাইবারে যেভাবে নিজেকে উপস্থাপন করা হচ্ছে, এখানেও সেটা করা যায়। আচ্ছা, ওইটার দিকে না যাই, আপাতত সহজে বোঝাই, আপনারা এত ডিপলি বোঝাইলে বুঝতে পারবেন না। দেখেন 10 মিনিট আগে একটা কাজ পোস্ট হয়েছে, পোস্টেড 10 মিনিট এগো, আর্জেন্ট মেক এ লোগো ফর ওয়েবসাইটের জন্য একটা লোগো লাগবে, আর্জেন্ট, বাজেট $40। তো এখানে সুন্দর করে বলছে। এখন আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা কি করবে, ওনাকে প্রপোজাল পাঠাবে। প্রপোজাল বলতে কি বোঝেন সবাই? তাকে বলতে হবে, হ্যাঁ, প্রস্তাব পাঠাতে হবে যে আমি আপনার এই কাজটা আমি করে দিতে পারবো, আমার দীর্ঘদিনের এই কাজের অভিজ্ঞতা আছে। আপনি চাইলে একটা অ্যাটাচড মানে সংযুক্তি পাঠাতে পারেন, আপনার পূর্বের কাজের নমুনা পাঠাতে পারেন। এরপর ওই বায়ার যদি আপনার, আচ্ছা, ওখানে আপনি চাইলে রেটটাও কম বেশি করতে পারেন। আপনি চাইলে এখানে $40 বলছে, আপনি চাইলে তাকে বলতে পারেন যে এই কাজটা আমার জন্য $50 হলে ভালো হয়, আমি আপনার কাজটা করে দিতে পারবো। কিন্তু আপনি অফার দিতে পারেন $30 অথবা $20 আমি করে দিতে পারবো। যদি আপনার প্রপোজালটা তার ভালো লাগে তাহলে আপনাকে সে কাজ দিবে। এভাবে তাকে প্রপোজাল পাঠানো যায়। এখন কথা হচ্ছে, এখানে প্রপোজাল নির্দিষ্ট সংখ্যায় আসে, মানে এখানে এই যে কানেকশন 116টা কানেকশন আছে, মাসে মাসে
কিছু করে কানেকশন দেয়, এক একটা প্রপোজাল পাঠাতে 3-4টা করে কানেক্ট খরচ হয়ে যায়। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে আর্নিং করতে পারছেন। তো এই ছিল এই প্রশ্নের উত্তর যে কিভাবে ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়। আচ্ছা, মাঝে মাঝে কারো যদি কোনো প্রশ্ন জাগে মনে, অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যা শিখবো তা মার্কেট প্লেসে চাহিদা কেমন অলরেডি আমি বলছি যে যদি আপনি যে কোনো ডিজাইন, আমি যদি এখন এই যে লোগো ডিজাইনতে সার্চ দিয়েছি, এখানে দেখেন এর হচ্ছে 48টা কাজ রানিং, এর 24টা কাজ রানিং, এর 27টা কাজ রানিং, আমার নিজের মাত্র একটা কাজ রানিং একটা কাজ রানিং, এরকম একে দেখেন 22টা কাজ রানিং, আর এটা দেখেন 415টা কাজ রানিং। এই পর্যায়ে আসতে অবশ্যই অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তো এর যে পরিমাণে আর্নিং, এরকম আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা নিজেরা কাজ করে না, তারা একটা টিম তৈরি করে। যখন এই পর্যায়ে চলে আসে 400 কাজ কি একা করা সম্ভব? 3-4 দিনের ডেলিভারি টাইম। এই দেখেন প্রিমিয়াম প্যাকেজ 3 দিনের ভিতরে ডেলিভার করতে হবে। 3 দিনের ভিতরে 400 কাজ কখনোই একার পক্ষে সম্ভব না। ওর অনেক লোক আছে, টিম মেম্বার আছে, তাদেরকে দিয়ে কাজটা করায় না। তো এখানে 415টা কাজ রানিং, 16,000 রিভিউ। তো কি করে? এই ধরনের ডিজাইন করে, এই ধরনের ডিজাইন আমাদের ব্যাচ 1-2 যারা আছে তারা অলরেডি এই ধরনের ডিজাইন করতে পারছে। তারা এই ধরনের বিজনেস কার্ড, লেটার হেড ডিজাইন করছে। এই যে এই ধরনের লোগো ডিজাইন তারা এখন করতে পারছে, ঠিক আছে? এই যে এই কাজটা 3 মাস আগে কমপ্লিট করা। এই যে এই ধরনের লোগো ডিজাইন করে দিয়েছে। এই ধরনের লোগো ডিজাইন করা একদমই ইজি বিষয়। আপনারা 15 থেকে 20 দিন গেলে আপনাদের ভিতর কনফিডেন্স চলে আসবে যে না, আমরাও পারবো, আমরাও এইসব ডিজাইন করতে পারবো। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশীর্বাদে আমরা এখন এগুলো খুব সহজেই করতে পারি, কপিরাইট ফ্রিভাবে, খুব ভালোভাবে। আমাদের গড গিফটেড যে ট্যালেন্ট থাকতেই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এ ধরনের ডিজাইন করা এখন খুবই সহজ। আচ্ছা, তো এই ধরনের কাজ করে, এরকম কাজ ওর 415টা কাজ রানিং। আচ্ছা, আমরা এইভাবে কয়েকটা পেজ আমরা একটু যাচাই করি আসলে কেমন কাজ রানিং থাকে। এর 78টা, 575টা কাজ রানিং, এর 4টা কাজ রানিং, এর 77টা কাজ রানিং। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশিদের একটু খুঁজে দেখি, বাংলাদেশি কারা কারা আছে। এখানে আমরা যদি একটু ফিল্টার করি, আচ্ছা এখান থেকেই তো এই যে বেঙ্গলি অ্যাপ্লাই, দেখেন এখানে যারা আছে সবাই বাংলাদেশি। এই যে 7টা কাজ রানিং, এই বাংলাদেশি এই লোকটার। এ কি করে? এর বাসা কোথায়? বাংলাদেশ। 2022 সাল থেকে এই পর্যন্ত আছে। 2022 সাল থেকে এই যে লাস্ট ডেলিভারি 21 মিনিট আগে এই কথা বলতে বলতে ওর একটা কাজ ডেলিভার করা হয়ে গেছে। তো এখানে ওর 200 প্রায় 300 রিভিউ আছে, বলা যায় এর 400 কাজ কমপ্লিট করেছে। এর প্রিমিয়াম প্যাকেজ $60, অ্যাভারেজ হচ্ছে $30 করেও যদি আমি ধরি, এই পর্যন্ত কত ডলার আর্নিং করেছে আমরা এটাও একটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি। আমরা দেখেন $30 করে আমরা যদি ধরি, এবং ও যদি আমরা ধরি যে 400 কাজ কমপ্লিট করছে, এই পর্যন্ত $12,000 কাজ করছে, ইন্টু 100 করেই ধরি, আচ্ছা 110 করে ধরি পার ডলারে, 13 লাখ টাকার কাজ এই 2 বছরে ওর আর্নিং হয়েছে। 2 বছরে 13 লাখ টাকা ইনকাম করা কোনো চাকরি করে আসলেও কি সম্ভব? তারপরে আবার স্বাধীনভাবে আপনি বাসায় বসে করতে পারবেন এটা শিখতে। আচ্ছা, একটা কথা বলি, এই যে কাজ শেখাটা না অনেক কঠিন না, সহজ। কাজ শেখা সহজ, কাজ শেখার প্রতি যে আগ্রহটা ধরে রাখা কঠিন। এই কাজ শেখা অনেক সহজ। আপনারা 5-10টা ক্লাস করেন, তারপরে বুঝতে পারবেন যে আপনারা এখানে আছে অনেকে শূন্য লেভেলে আছে, কম্পিউটার সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই। আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব। তো 15-20টা ক্লাস করেন, আপনারা দেখেন আপনাদের ভিতর কনফিডেন্সটা কী হয়। এরপর যখন আপনাদেরকে বাসার কাজ দিব না, এই 2 মাস 2.5 মাস পরে যখন আপনাদেরকে বাসার কাজ দিব, যে বাসায় এই কাজ এই 2 ঘন্টা পরিশ্রম করে আপনি এটা করেন, তখন দেখবেন আপনাদের উপস্থিতি অর্ধেক হয়ে গেছে। বাস্তবতা, প্রথম 2টা ব্যাচে আমার 36 জনের ভিতরে এখন 20 জনও আসছে না। 2টা ব্যাচের ভিতরে এখন 20 জনও আসছে না।
বুঝতে পারছেন? তো প্রথম দিক থেকে আপনারা এখনও সুযোগ আছে, যাদের মনে হচ্ছে আমার সেরকম সময় নেই, আমার ধৈর্য নেই, ধৈর্য কম, তারা চাইলে ওই ভর্তি ফিটা ব্যাক নিয়ে চলে যেতে পারেন। এখানে অনেকে আছে, এক্সট্রা কয়েকজন রয়েছে। আমি আজকে 3-4 জন আছে এক্সট্রা, তাদের ভিতরে আমি 21 জনকে সিলেক্ট করব, ঠিক আছে? এখানে ক্লাস প্রতিদিন করতে হবে, প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন প্রত্যেকটা ক্লাসই করতে হবে। একটা ক্লাস মিস দেওয়া মানে মনে করেন যে এসএসসি পাস না করে আপনি ইন্টারে উঠে যাচ্ছেন, কিংবা ক্লাস 9 না পড়ে 10-এ পড়ছেন। বিষয়টা এরকম, আপনি আপনার ধারাবাহিকতা থেকে ছিটকে পড়বেন। একটা 2 ঘন্টার একটা ক্লাসে আমি অনেক কিছু দেখাই, অনেক কিছু শেখাই। তো এই 2 ঘন্টা আপনি যদি মিস করেন একদিন, যদিও আমার রেকর্ড ভিডিও থাকবে, কিন্তু রেকর্ড ভিডিও ওই 1.5-2 ঘন্টা আপনি মাথা স্থির রেখে আপনি যে ভিডিওটা দেখবেন, ওরকম মেন্টালিটি আমি মনে করি না এখানে কারোর আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ক্লাস অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, জরুরি কাজ ছাড়া কোনোভাবে যেন ক্লাস মিস না যায়। ওকে, এবার আমার ইসে আসি, প্রেজেন্টেশনে। এখানে খেয়াল করেন কিভাবে ক্লায়েন্টের সাথে ভালোভাবে ইংরেজিতে কমিউনিকেশন করব, এগুলোর উপরে ক্লাসে বিস্তারিতভাবে শেখানো হবে। এখানে আমি মনে করি যারা ক্লাস 8ও পাস করছেন, ইংরেজি আমি মনে করি সবাই দেখে দেখে পড়তে পারেন, তাই না? দেখে দেখে তো সবাই পারেন, তাই না? এখন কথা হচ্ছে আমাদের ইংরেজিতে অত এক্সপার্ট হতে হয় না। এক্সপার্ট হতে হয় কোন সেক্টরে জানেন? যারা ওয়েব ডেভেলপমেন্ট করে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, ওদেরকে বায়ারের পুরো ব্রিফটা বুঝতে হয়। ওরা ভিডিও কলে কথা বলে। এখন কথা হচ্ছে ভিডিও কলে যখন কথা বলবে তখন আপনি ওদের আঞ্চলিক ভাষা কিছুই বুঝতে পারবেন না। আপনি ইংলিশ শুনে অভ্যস্ত একরকম, কিন্তু ওরা যে কীভাবে বলবে, বাংলাদেশের ধরেন সিলেটিয়ান ভাষা, বরিশালে ভাষা, ওইভাবে বলছে, কিছুই বুঝতে পারবেন না, খুব কঠিন। এখন যেটা বলছিলাম যে কমিউনিকেশন নিয়ে যে বিষয়টা, আমি সাধারণত আচ্ছা আমাদের দেশে যারা যে শিক্ষা ব্যবস্থা, আপনি মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন না। শিক্ষা ব্যবস্থার এইরকম অবস্থা আমাদের দেশে। আমাদের শিক্ষা ব্যবস্থারই দোষ বলবো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখেন, ওই যারা ইজি বাইক চালায় বা ট্যাক্সি চালায়, তারাও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে। ক্লাস 8-9-এ ছেলে পেলে খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে। আমাদের দেশে এটা নাই। এখন দেখেন আমাদের জন্য আছে গুগল ট্রান্সলেট, যাই বলবেন ইংরেজি হয়ে যাবে। এখানে সুন্দর করে যদি বলেন, ধরেন আমি আপনার ফাইলটা এখনই পাঠাচ্ছি, আই এম সেন্ডিং ইউর ফাইল নাও, কপি করলেন, জাস্ট পেস্ট করে পাঠিয়ে দিলেন Ctrl V দিয়ে। এই হচ্ছে কমিউনিকেশন। এখন তারপরেও কথা আছে, এতটাও ইজি না। এখানে কথা বলার অনেক মাত্রা আছে, যে কোন কথায় বায়ার বেশি কনভিন্স হবে, এই বিষয়গুলোর উপরে আমি অবশ্যই ক্লাসে বিস্তারিতভাবে আপনাদের বোঝাবো। যারা হচ্ছে একেবারে অবুঝ, যদি মানসিকভাবে আপনি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন, তাহলে আপনি আমার কথা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, এই কাজ শেখার জন্য আপনার করণীয় বা প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইচ্ছা শক্তি কম, তারা চাইলে এখনই কেটে পড়তে পারেন এই কাজের জন্য। এমনি কাজগুলো খুবই ইজি, আপনি খুব সহজে বুঝে যাবেন, আপনি খুব সহজে করতে পারবেন। কিন্তু এই ধারাবাহিকতা, কনসিস্টেন্সি ধরে রাখা খুব কষ্ট। এই যে দীর্ঘ একটা সময় 6 মাস, এই 6 মাস ধরে যে আপনি কোনো কিছু শেখার প্রতি থাকবেন, এটা আসলে হয়ে ওঠে না। ওই আমাদের চিন্তাভাবনায় যে এখন ওই যে 26 তারিখের অপেক্ষায় অনেকে রয়েছে, 26 তারিখে আসলেই কোটিপতি হয়ে যাচ্ছেন, রাতারাতি টুকা দিয়ে বড়লোক হওয়ার চিন্তাভাবনা। এরকম হইলে হবে না। আপনাদের চিন্তাধারা এরকম থাকতে হবে, আমি একটা স্কিল ডেভেলপ করব, ওই স্কিলটার উপরে আমি আর্নিং করব। নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মিস দেওয়া যাবে না। কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। প্রথম দিকে 1 মাস 1.5 মাস আপনাদের এখানকার কম্পিউটার থেকে যা শিখবেন এটা এনাফ, কিন্তু যদি সম্ভব হয় আপনারা কম্পিউটার কিনে ফেলবেন। যাদের কম্পিউটার নাই, 1 মাস 1.5 মাসের ভিতর কম্পিউটার কিনলে এটা ভালো, কিন্তু অবশ্যই 2 মাসের ভিতরে কম্পিউটার কিনতে হবে।
কারণ প্রথম দিকে এখানে আমি সব কিছু শেখাই দেবো, কিন্তু 1-1.5 মাস পরে আমি বাসার কাজ দিব, বাসায় প্র্যাকটিসের জন্য কাজ দিব। তখন যদি আপনি বাসায় কম্পিউটার না পান, আপনি হতাশ হয়ে যাবেন। ওই সবার সাথে যদি তাল মিলিয়ে এগোতে না পারেন না, তাহলে আপনাদের আগ্রহটা হারিয়ে যাবে। আচ্ছা, কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। 3 মাসের মধ্যে কম্পিউটার, এটা ভুল লেখা, এটা 2 মাসের ভিতরে কিনতে হবে। 2 মাসের ভিতরে কিনতে হবে। আমরা 3 মাস ধরে ডিজাইন শিখবো, আর ওই পরবর্তী 3 মাস আমরা মার্কেট প্লেস থেকে আর্নিং করার প্রচেষ্টা চালাবো। আর আমি আশাবাদী আপনাদের ওই 3 মাসের ভিতরে ইনকাম পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায়ক হয়। আমাদের এই কোর্সে যেভাবে ক্লাস নেওয়া হবে, আচ্ছা, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে প্রতিটা, আচ্ছা সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে, রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 5টা, এই টাইমটাতে। আরেকটা বিষয়, ক্লাসে লেট করা যাবে না। আমার আগের ব্যাচের রুলস আছে যে যদি 1 মিনিট লেট করেন 5 টাকা জরিমানা, তা না হলে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। 3টা 1 বাজবে, আপনি 5 টাকা দিয়ে ঢুকবেন। 2 মিনিট লেট হলে 10 টাকা। একদিন যদি পারমিশন ছাড়া আপনি ক্লাস মিস দেন, 100 টাকা জরিমানা। 100 টাকা জরিমানা হবে যদি পারমিশন, কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনি যদি খামোখা ক্লাস মিস দিয়েছেন। পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করতে হলে আপনাকে 100 টাকা জরিমানা সহকারে আসতে হবে। ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, আপনি কোনো কারণে যদি ক্লাস মিস দেন, বাসা থেকে এটা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এখন স্ক্রিন রেকর্ড ভিডিও দেখে আসলে কিছু করা যায় না। আমি যা শেখাবো না তার সব কিছু ইউটিউবে আছে, আরও আমার থেকে ভালো অভিজ্ঞ মানুষ অলরেডি পাবলিশ করে রাখছে তাদের এটা যদি আপনি সামনে থেকে না শিখতে পারেন, তাহলে ওইটা শেখা হয় না। চেষ্টা করবেন অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করা। আচ্ছা, আমাদের ক্লাসের আউটলাইনটা আমরা কম্পিউটারের একদম বেসিক থেকে শেখানো শুরু করব। আমি এখানে অনেকে আছে দীর্ঘদিন ধরে কম্পিউটার আছে, তাদের একটা অভিজ্ঞতা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আপনার নামটা? আমি ফ্রিল্যান্সিং জোন থেকে নয়ন বলছিলাম। আচ্ছা, আপনি কি হচ্ছে ক্লাসে আসার কথা ছিল আপনার? ওকে, ঠিক আছে, এসছে মনে হয়। আচ্ছা, কম্পিউটারের একদম বেসিক থেকে শেখানো শুরু করব। এখানে অনেকে আছে কম্পিউটারের পূর্বের অভিজ্ঞতা আছে, কথা দিচ্ছি তাদের বোরিং লাগবে না। আমি একটা ক্লাসে বেসিক উঠাই দিব, একটা ক্লাস করব, আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে এই যে আজকের ক্লাসে। তারপরে হচ্ছে আমি বেসিক বিষয়গুলো কি কি চালাবো, ফাইল ম্যানেজমেন্ট, নোটপ্যাড, ব্রাউজার। আমরা যে ব্রাউজার হচ্ছে ক্রোমটা বেশি ব্যবহার করব, মোজিলা ফায়ারফক্স আছে, তারপর হচ্ছে মাইক্রোসফটের এজ আছে। আচ্ছা, এরপর গুগল শিট, ড্রাইভ, জিমেল এইসব সম্পর্কে শেখানো হবে। এরপর আমরা যে ডিজাইনগুলো করে থাকবো, মানে যেই সফটওয়্যারের মাধ্যমে করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, এটা আমাদের মেন সফটওয়্যার। আর ফটোশপে আমরা মোকআপ করব, ওই সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া হবে, কিন্তু অ্যাডভান্স শিখবো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে। আচ্ছা, আমরা যে মেইন স্কিল ডেভেলপ করব, সেটা হচ্ছে একটা কোম্পানিকে ব্র্যান্ডিং করার জন্য যেগুলো দরকার হয়। আগেই বললাম, লোগো, বিজনেস কার্ড, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়ায় তাদের কোম্পানির প্রচারণার জন্য যা যা প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই রিলেটেড ডিজাইনগুলো। আচ্ছা, এইগুলো শিখবো আমরা 3 মাস ধরে। আর বাকি 3 মাস আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, ওখানে নিজেকে তৈরি করে উপস্থাপন করা, এই বিষয় নিয়ে বাকি 3 মাস আমরা চেষ্টা করব। ওখানে আমরা সময় কম দিতে পারতাম, কিন্তু আমি ওখানে বেশি সময় দিচ্ছি, মানে কোর্সের পুরো অর্ধেক সময়টা আমরা মার্কেট প্লেসে দিচ্ছি। কারণ হচ্ছে আমি চাই আপনাদের যাতে কোর্স চলাকালীন সময়ের ভিতরে আর্নিংটা শুরু হয়ে যায়, এতে করে আপনাদের ভালো লাগা কাজ করবে, আর আমার জায়গা থেকেও আমি স্যাটিসফাই হব, আপনাদেরকে আর্নিং পর্যায়ে নিয়ে যেতে পারি। তো ওই 3 মাসের ভিতরে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে ইনকাম পর্যায়ে নিয়ে যাওয়া। এর জন্য অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আমি কথা দিচ্ছি, আপনারা যদি রেগুলার
ক্লাসে অ্যাটেন্ড করেন আর টাইমলি কম্পিউটারটা কিনে ফেলেন, বাসার কাজটা ডেলি যদি আপনি 2 ঘন্টা বাসায়, এখন না মানে 1-2 মাস পরে অবশ্যই বাসায় 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে হবে। আপনার একটা দিনে আপনি 24 ঘন্টা সময় পান, আপনি একটা ভালো কিছু শিখতে যাচ্ছেন, সেখানে যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় না দেন তাহলে এখান থেকে ইনকাম করার আশা করার দরকার নাই। এখানে আপনার পরিশ্রম করতে হবে, এই 6 মাসে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তো কথা হচ্ছে এই 3 মাস ধরে আমরা ডিজাইন শিখব আর বাকি 3 মাস ধরে আমরা মার্কেট প্লেস থেকে আর্নিং করার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, এখন কারোর প্রশ্ন কি আছে কোনো বিষয়ের উপর জানার আগ্রহ কি আছে কিছু? আশা করি আমি সব আপনাদের যে কমন প্রশ্নগুলো এগুলো আমি বলে দিয়েছি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, মানে এই 6 মাসের জার্নিটা সম্পর্কে বললাম। এরপর আমরা কম্পিউটারের বেসিক বিষয়গুলো দেখব, যেমন এই যে আমি যেই ইটা চালাচ্ছি অ্যাপসটা বা সফটওয়্যারটা, এটার নাম হচ্ছে নোটপ্যাড। অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে নোটপ্যাড শেখাবে, আসলে এটা দরকার আছে। ফাইল সেভ অ্যাজ এই সম্পর্কে আপনাদের একটু জানাবো। আচ্ছা, এখন বাজে হচ্ছে 3:50, আমি চাইলে আরও বেশি কিছু শেখাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমি কি কোনো কিছু মিস করলাম কিনা এটা একটু মনে করে দেখি। ওকে, ঠিক আছে। দেখেন, কম্পিউটারের ইন্টারফেস সম্পর্কে আপনাদের আগে দেখাই। আচ্ছা, তার আগে মাউস কিবোর্ড চেনাই আপনাদের আগে। হাস্যকর তাই না? খেয়াল করেন, এটা কি মাউস? মাউস মানে এটা অনেকটা ইঁদুরের মতো দেখতে, এই জন্য নামটা মাউস হয়েছে, লেজ ইঁদুরের। এখন কথা হচ্ছে এখানে কিছু বাটন আছে, এটা হচ্ছে লেফট বাটন, মানে বাম পাশেটা লেফট বাটন। এটাতে আমরা ফোনে যেমন কোনো একটা অ্যাপসে ক্লিক করি না, ওইটার কাজ মনে করেন লেফট বাটন এটা। আর রাইট বাটন বলতে রাইট বাটনে কোনো একটা অ্যাপস, আমি ধরেন এই ছবিটা ওপেন করব, তো এখানে একটা ক্লিক করছি, এবার একই সাথে 2টা ক্লিক করলাম, 2টা ক্লিক করাতে এটা ওপেন হচ্ছে। দেখেন এই যে এটা ওপেন হচ্ছে। তো কোনো এক জায়গায় সিলেক্ট করা বা ক্লিক করার জন্য আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করছি, এই যে লেফট বাটনটা, ঠিক আছে। এরপর রাইট বাটন আমরা কোন সময় ব্যবহার করব? ধরেন এর ভিতরে কিছু, এখানে রাইট বাটন ক্লিক করলাম, এর অনেক বিষয়গুলো মানে মেনু বারটা খুলে গিয়েছে, এটা আমরা পরে দেখব। আমরা লেফট বাটন রাইট বাটন আমরা সব থেকে বেশি ব্যবহার করবো হচ্ছে লেফট বাটন। মাউস এই যে এই আঙুল দিয়ে লেফট বাটনে ক্লিক করব। আচ্ছা, মাউসটা পুরোপুরি হাতের ভিতরে নিয়ে নেবেন, নিয়ে লেফট বাটন রাইট বাটন ক্লিক করা। আচ্ছা, এরপর একটা স্ক্রল রয়েছে, স্ক্রল বলতে একটা চাকা, এই যে এটা, এই যে এই চাকাটা, এটা হচ্ছে স্ক্রল হুইল বা চাকা। তো আমি এই যে নিচের দিকে যাব উপরের দিকে যাব, এটা কিভাবে? এই চাকাটা ঘুরিয়ে, ঠিক আছে। এটা নিচে যাওয়া উপরে যাওয়া, এটার কাজ হচ্ছে এই চাকা ঘুরিয়ে, নিচের দিকে ঘুরালে নিচে যাবে, উপরের দিকে ঘুরালে উপরে যাবে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, মাউস সম্পর্কে আশা করি বুঝেছেন। এখন এর আরও কিছু এক্সট্রা হচ্ছে কি থাকে, কি বলছি, বাটন থাকে। এই বাটনগুলো আমাদের প্রয়োজন নেই। যেমন আমার এই ইসে 2টা সাইডে আছে, এখানে একটা হচ্ছে, দেখেন আমি একটু ইসে যাই, ব্রাউজারে গেলে বুঝতে পারবেন, এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, এটা হচ্ছে কি ব্যাক, আর এটা ফরওয়ার্ড। তো ব্যাক ফরওয়ার্ড করার জন্য এই 2টা বাটন কাজ করা যায়। আবার এটা হচ্ছে গেমিং, যেখানে দেখবেন এক্সট্রা বাটন রয়েছে ওইগুলো হচ্ছে গেমিং মাউস। গেম খেলার ক্ষেত্রে বিভিন্ন ফাংশনালিটির জন্য ওই এক্সট্রা বাটনগুলো দরকার হয়। তো আপনারা মাউস কিনলে অবশ্যই ওই এক্সট্রা বাটন দরকার নেই, এক্সট্রা বাটনওয়ালা মাউস কেনার দরকার নেই। আচ্ছা, এখন খেয়াল করেন, মাউস দেখলাম, এবার আসি কিবোর্ডে।
কিবোর্ড, এখানে স্ক্যাপ, এটাতে অনেক সময় ব্যাকে যেতে হয়, এটা সম্পর্কে আমাদের বিশদভাবে জানার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে F1, F2, F3 এগুলো ফাংশন কি, এইগুলো আমাদের তেমন প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন পড়েই না বলা যায়। এরপর এই যে প্রিন্ট স্ক্রিন, এটা দরকার নেই। স্ক্রল লক প্রয়োজন নেই। পুশ ব্রেক, এটা দরকার নেই। এরপর এখানে যে এগুলো হচ্ছে নাম্বার কি, এই যে উপরে এই একই নাম্বার কি আবার ডান সাইডেও আছে। আচ্ছা, আপনারা কথা কি আমার পিছন থেকে সবাই শুনতে পারছেন, বুঝতে পারছেন সব? ওকে, এখানে এগুলো হচ্ছে নাম্বার কি, এখানে উপরে নাম্বার কি। আজকে যারা কম্পিউটারে মোটামুটি জানেন তাদের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু বোরিং লাগবে না। আমি একটু কন্টিনিউ করি, একটু ধৈর্য ধরে থাকেন। এবার দেখেন এখানে এগুলো নাম্বার কি, এখানেও নাম্বার কি, এখানে হচ্ছে এই যে লেটার, এখানে আপনারা ফোনে যেভাবে টাইপ করছেন ওইভাবেই আছে এখানে, ঠিক আছে? আমাদের বাংলা টাইপ করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু ইংরেজি দেখব। তারপরে দেখেন এটা হচ্ছে ট্যাব। আচ্ছা, এই যে এই বাটনটার মাধ্যমে এই বিভিন্ন আইকন আছে, ঠিক আছে? এই যে এইগুলো আমাদের দরকার নেই। এই যে ট্যাব, ট্যাব মানে অনেক সময় ট্যাব ওপেন করতে হয়, এটা আমাদের অত দরকার হয় না। যখন দরকার হবে যেটা, আমি অবশ্যই সেটা সম্পর্কে ভালোভাবে বোঝাই দিব। ক্যাপস লক অন থাকলে সব লেখাগুলো বড় হাতের হয়, ঠিক আছে? এটা অন থাকলে এই দেখেন এখানে একটা বাতি জ্বলে ক্যাপস লকের, এই যে ক্যাপস লকের বাতি, এটা চাপ দিলে এটা জ্বলে। এটা জ্বলা অবস্থায় আপনার যাই লিখবেন সবগুলো বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। এরপর শিফট, কন্ট্রোল, অল্টার, এই তিনটা বাটন খুবই প্রয়োজন। এই একই বাটন ডান সাইডে রয়েছে, অল্টার, কন্ট্রোল, শিফট। শিফট, কন্ট্রোল, অল্টার। এখানে অনেক কিবোর্ডে এটা দেখা যায় না, এটা জাস্ট এই হোমের আইকন দেওয়া থাকে। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে উইন্ডোজ আইকন। আমাদের উইন্ডোজ এই যে এখানে ক্লিক করাও যা, ওইটা ওই বাটনে ক্লিক করাও তাই। আচ্ছা, এটা স্পেস বার, এটাতে চাপ দিলে লেখার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, একটা স্পেস আসে, এটা উইন্ডোজ। আচ্ছা, এটা হচ্ছে এন্টার। লিখতে লিখতে আপনার মনে হলো যে আপনি পরের একটা লাইন শুরু করবেন, সেক্ষেত্রে এন্টার প্রেস করতে পারেন। আবার আপনি কোথাও ঢুকতে চাচ্ছেন, এন্টার প্রেস করতে পারেন। ওপেন করতে চাচ্ছেন, তখন ক্লিক করা অবস্থায় এন্টার প্রেস করলে ওটা ওপেন হবে। এখানে একই এন্টার বাটন এখানেও আছে, এটারও যেই কাজ এটারও সেই কাজ। আচ্ছা, এবার এই যে নাম্বার লক, যদি কখনো এই কিতে কাজ না করে তখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে তখন এটা কাজ করা শুরু করবে। আবার এটা ক্লিক করে এগুলো অফ করে দেওয়া যায়। এই হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেলাম, অ্যারো চিহ্ন। আমাদের অ্যারো চিহ্ন, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট রাইট, এগুলো ডিজাইন করতে করতে আমি আপনাদেরকে বোঝাবো এগুলো। তো একটা সাধারণ পরিস্থিতি দেখালাম, ঠিক আছে? ওকে, এবার আমরা নোটপ্যাড ওপেন করব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাক স্পেস, তাই না? ব্যাক স্পেস, ওকে। ব্যাক স্পেস, আচ্ছা ওইটা রিসেন্টে নাই। এই যে এটা হচ্ছে ব্যাক স্পেস। এই বাটনটার সাহায্যে আমরা এই যে ডিলিটও করতে পারি, এই যে ডিলিটও তো স্কিপ করছি। এই যে ডিলিট বাটনের সাহায্যে কোনো আমি কিছু সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। কেউ যেন ট্রাই করতে দেন না, ওর গুরুত্বপূর্ণ ফাইল আছে, ডিলিট করে দেন না। তো এই কোনো একটা কিছু সিলেক্ট করে চাইলে এই বাটনে প্রেস করে ডিলিট করতে পারি, আবার রাইট বাটন ক্লিক করেও ডিলিট করতে পারি। ব্যাক স্পেসের সাহায্যে আমরা লিখতে লিখতে চাইলে মুছতে পারি। আবার অনেক কাজ আছে, এইগুলো আমি পরবর্তীতে বিশদভাবে দেখাবো। সাধারণ একটা পরিস্থিতি দেখালাম। এখন এটা ভেবে নেন না এ দেখাইলো তো, কিন্তু আমার তো কিছুই মাথায় নেই। যারা নতুন আছেন, এখানে অনেকে আছে কম্পিউটার সম্পর্কে সেরকম বোঝে না, তো এটারে একদম করার দরকার নেই, মাথায় ঢোকানোর দরকার নেই। আপনারা কিভাবে আপনাদের মাথায় ঢোকাতে হবে ওই চিন্তা আমার। আপনারা শুধু টাইমলি ক্লাসে আসবেন। আচ্ছা, এখন যেটা দেখা যাচ্ছিলাম যে আমাদের এই কম্পিউটারের ইন্টারফেস, আমরা যে ফোনে যে ওয়ালপেপার আছে না, এটা মনে করেন ওয়ালপেপার, এটা আমাদের ফোনের ওয়ালপেপার। এটাকে কি বলে জানেন? ডেস্কটপ। আমরা এখানে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখতে পারি, যেমন এই যে আমার রিসেন্ট কাজগুলো এখানে আমি রাখছি। এখন আমার কোনো অ্যাপস তো মানে বের করতে হবে,
অ্যাপস, সেটা আমি কোথায় পাবো? এখানে তো আমি সব মানে আমার যেগুলো সচরাচর প্রয়োজন হয় সেই অ্যাপসগুলো আমি এখানে টাস্কবারে পিন করে রাখছি। আমি চাইলে অন্যান্য অ্যাপসগুলো এখান থেকে খুঁজে পেতে পারি। এই যে এই উইন্ডো আইকন বাম পাশে, এখানে ক্লিক করলে আমার কম্পিউটারে অন্যান্য অ্যাপসগুলো এখানে শো করবে। এখানে আপনার যদি মনে হয় যে খুঁজে পাচ্ছি না, তাহলে এই যে সার্চ বার আছে, এখান থেকে সার্চ দিতে পারেন। যেমন আমার এখন নোটপ্যাড আপনাদের দেখাবো, আমি নোটপ্যাডটা খুঁজে বের করি, NOT, এ দেখেন নোট লেখছি, নোটপ্যাড চলে আসছে। আমি এখানে ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হইল। আচ্ছা, যাদের কম্পিউটার এখানে অন আছে, আচ্ছা এখানে ল্যাপটপ আছে কার কার? একটু হাত তোলেন তো। 1 2 3, 4 জনের ল্যাপটপ আছে, তাই তো? তো নেক্সট ক্লাসে চেষ্টা করবেন ল্যাপটপটা নিয়ে আসার, কারণ আপনার ডিভাইসে যদি আপনি অভ্যস্ত হতে পারেন তাহলে বিষয়টা ভালো হবে। ঠিক আছে, আপনাদের ল্যাপটপটা নিয়ে আসার চেষ্টা করবেন। এরপর আর যা অ্যাপস ট্যাপস লাগে সব আমি ইনস্টল করাই দিব ক্লাসে নিয়ে আসলে। ঠিক আছে, আমি কি করলাম, এখানে সার্চ বার থেকে নোটপ্যাড সার্চ দিলাম, দিয়ে নোটপ্যাডে এই যে এখানে ক্লিক করলাম। কোন বাটনে ক্লিক করলাম? মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম, দেখেন নোটপ্যাডটা ওপেন হয়েছে। আমি একটা অ্যাপস ওপেন করলাম, নাম কি? নোটপ্যাড, যেটা কিনা আমি এখানে পিন করে রাখছি। আমার এখানে আমি যদি এটা আনপিন করে দিই, এই যে আনপিন টু টাস্কবার, এটা যদি করে দিই তাহলে এটা কেটে দিলে এটা চলে যাবে এখান থেকে। আর যদি আমি আবার এটা সার্চ করে এই যে নোটপ্যাডটা ওপেন করি, এখানে ওপেন হয়েছে। এই অ্যাপসটা আমি চাচ্ছি এখানে পার্মানেন্টলি এখানে থাকবে। সবাই একটু খেয়াল করেন, এইদিকে মনোযোগী হবেন। এখানে আমি চাচ্ছি অ্যাপসটা পার্মানেন্টভাবে থাকবে। তাহলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবার এটা সিলেক্ট করে দিলে এটা এখানে পার্মানেন্টভাবে থেকে যাবে, এটা কেটে দিলেও এখানেই থেকে যাবে। আচ্ছা, এখন দেখেন এই অ্যাপসটা আমি চাচ্ছি এই অ্যাপসে আমি লিখবো, এটা যেহেতু নোটপ্যাড, নোট লিখতে হয়। এখানে ইন্টারফেসটা একটু খেয়াল করেন, এখানে লেখা রয়েছে আনটাইটেলড নোটপ্যাড, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প। আর এখানে 3টা আইকন রয়েছে। এটার মানে মিনিমাইজ মানে কি? ওইটা ব্যাকএন্ডে থাকবে কিন্তু ওইটা কেটে ফেলবো না। আর এটা ফুল স্ক্রিন করা, এই যে শর্ট স্ক্রিন, ফুল স্ক্রিন, রেস্টোর ডাউন। আচ্ছা, আর এইটা এই যে ডান সাইডে ক্রস, এটার মানে কেটে দেওয়া, একদম ওই অ্যাপসটা থেকে বেরিয়ে যাওয়া। তো আমি এটা ভালোভাবে বোঝাই আপনাদের। এখানে আমরা কিছু লেখার চেষ্টা করি, আমার নামটা লিখলাম। এখন যদি আমি কাটতে যাই, আগে কাটতে গেছি কোনো পারমিশন চাইনি, এবার যদি কাটতে যাই আমার সামনে একটা পারমিশন আসছে যে তুমি কি এটা সেভ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু আনটাইটেল? আমি যদি এটা সেভ না করতে চাই তাহলে আমি ডোন্ট সেভ দিব, আর যদি সেভ করতে চাই তাহলে অবশ্যই সেভে ক্লিক করব। এখন আরেকটা পারমিশন চাচ্ছে, এগুলো দেখে একদমই বিচলিত হবেন না আপনারা, এগুলো আসলে মজার জিনিস, একবার শিখে গেলে সব কিছুই ভালো লাগা কাজ করবে। এখন খেয়াল করেন আমি কি করছি, এটা কাটার সময় সেভ করতে চাচ্ছি আমি, অথবা আমি ফাইল থেকেও সেভ করতে পারি। সেভ করার সময় একই ইন্টারফেস আসবে। এখন বলতে চাচ্ছে, পারমিশন চাচ্ছে আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি অবশ্যই আপাতত ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ মানে কি? ওয়ালপেপার, আমাদের কম্পিউটারের যে ইন্টারফেসটা রয়েছে ওখানে সেভ করতে চাচ্ছি। তো আমি অবশ্যই উপরে এই ডেস্কটপে, প্রথমে এই উপর থেকে ডেস্কটপে ক্লিক করব। এরপর এখানে একটা নাম দিব, এই যে ফাইল নেম, এখানে একটা নাম দিব। যেমন আপনাদের আজকে ক্লাস 1, তাই না? 1 নাম্বার ক্লাস। তো আমি এই নামে এটা সেভ করছি। এটা আমি যদি এখন কেটে দিই কোনো পারমিশন চাইবে না। এটা দেখেন এই যে ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটার নাম হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ফাইল টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আমি এবার আবার এটা ডাবল ক্লিক করছি, এটা ওপেন হচ্ছে এবং সেভ করার কারণে একটু আগে যে আমার নামটা লিখেছি এই নামটা এখানে চলে এসছে। আচ্ছা, এটা আমরা কি শিখলাম? সেভ করা। তো সবাই একটু সেভ করে নিজের নামটা এখানে সেভ করে দেখেন তো, ক্লাস 1 দিয়ে। হাস্যকর, তাই না? যারা নতুন আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তাদের কাছে এগুলোই একটা চ্যালেঞ্জ। তো আমি কি বললাম? আচ্ছা, অনেক একটু হেল্প করো তো। নাইম আছে কি এখানে?
আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি অনেক, এদিকে খেয়াল করেন। এই যে নোটপ্যাডটা ওপেন করলাম, আমি কিছু একটা লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি এই ফাইলটা আমি সেভ করে রেখে দিব, সংরক্ষণ করে আমার কম্পিউটারে রেখে দিব। এটার জন্য কি করতে হবে, ফাইল থেকে সেভ, এই যে ফাইলে যাবেন, এখানে ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে এই যে সেভ, সবসময় মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, আমি এখনো রাইট বাটন দেখাচ্ছি না। এখানে একটা ক্লিক করলাম, এবার বলছে যে কোথায় সেভ করব, আমি অবশ্যই ডেস্কটপে সেভ করবো, এই যে ডেস্কটপ। এরপরে কি নামে সেভ করব, ক্লাস 1 হতে পারে, কিংবা আপনার নাম দিয়ে সেভ করতে পারেন, যা ইচ্ছা তাই দিয়ে এই যে এখানে সেভ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এটা কেটে দিলেন, এই দেখেন এই যে সেভ হলো, ঠিক আছে। এটা ক্লিক করবেন, দেখেন এটা ওপেন হয়েছে। আচ্ছা এবার খেয়াল করেন, আমরা ফাইল সেভ করা দেখলাম, এখানে ম্যাক্সিমাম অ্যাপসের হচ্ছে ফাইল সেভ করার প্রসেসটা একই রকম, যেহেতু এটা উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সিস্টেম। তো দেখেন এবার আমি এটা মুছে দিয়েছি, আচ্ছা মুছা বলতে এটা আমি কেটেই দিই, ডোন্ট সেভ, এটা কেটে দিই। আমি যে ক্লাস 1 নামে একটা ফাইল সেভ করছি, এটা আমি এখন ওপেন করব। একটু ভালো করে এখানে একটু মাথা খাটানোর একটা বিষয় আছে, পিছনে বসো, কিছু দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করেন সবাই। এই যে আমি এটা অন করলাম, এবার আমি চাচ্ছি এটা এরকমই থাকবে, আমি এখানে একটা পরিবর্তন ঘটাবো এবং ওইটা আলাদা নামে আমি সেভ করব। এটা কিভাবে সম্ভব, অথবা আমি আগে সেভ চেঞ্জ করাই শেখাই। আমি আরেকটা চেঞ্জ ঘটালাম, আগে নয়ন ছিল, এখন নয়ন খান লিখছি। এবার এই পরিবর্তনটা আমি সেভ করব কিভাবে, জাস্ট ফাইল থেকে সেভ করব, এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। সবাই কি শুনছেন আমার কথা? দেখেন আমি একটা পরিবর্তন ঘটাইছি, এখন আমি কাটতে গেলে দেখেন এখানে একটা পারমিশন চাবে, তুমি কি এর পরিবর্তন ঘটাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু এই ফাইলটা। তো আমি যদি সেভ দিই তাহলে এটার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমার সামনে আর কোনো পপ আপ আসবে না যে কোথায় সেভ করবা, আমার তো অলরেডি একটা লোকেশন দেওয়া আছে, এই যে অলরেডি আমি সেভ করে রাখছি না, এই জন্য এখানে জাস্ট সেভ দিলে ওটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একটু আগে আমি যখন নতুন আর্টবোর্ড নিয়েছিলাম বা নতুন পৃষ্ঠা নিয়েছিলাম, তখন কিন্তু একটা পারমিশন চেয়েছিল যে কোথায় সেভ করবা, কি নামে সেভ করবা, তাই না? তো এটা কিন্তু পরে চাইনি, কারণ অলরেডি আমি নাম লোকেশন দিয়ে রাখছি। এখন ওপেন করছি, দেখেন ওই পরিবর্তনটা এখানে দেখা যাচ্ছে। এবার আমি আমার আরেকটু পরিবর্তন ঘটাই, আমি একটা সংখ্যা লিখলাম, লেখার পর আমি চাচ্ছি এটা আগের ডকুমেন্টটা আগের মতোই থাকবে, আমি এটা আলাদা নামে একটা সেভ করব। এটা কিভাবে সম্ভব, ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে Ctrl+Shift+S, এটা হচ্ছে শর্টকাট কি, এটাতে সেভ করলে আমি আগের ফাইলটা আগের মতোই রাখতে পারবো এবং নতুন নামে একটা সেভ করতে পারবো। এটা কিভাবে, আচ্ছা আমি যখন কথা বলবো না, তখন আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখবেন না, আমি যখন কথা বলবো তখন আমার কথা শুনবেন, আমি আপনাদের কাজ করার জন্য অবশ্যই সময় দিব, না হলে পাশে গিয়ে ওইটা বোঝানোর চেষ্টা করব, সলভ করব। তো দেখেন আমি এখানে ক্লাস 2 দিয়ে একটা টেক্সট ডকুমেন্ট সেভ করছি, আগের নামটা বা আগের ফাইলটা আগের মতোই থাকবে, এটা একটা পরিবর্তন ঘটবে। তো আমি এখানে সেভ দিচ্ছি, দেখেন ক্লাস 2 নামে আরেকটা ফাইল সেভ হয়ে গিয়েছে, ক্লাস 1 ক্লাস 2, বুঝছেন বিষয়টা? এবার দেখেন এটা যখন কাটবো, দেখেন একটু আগে এই ফাইলটা ওপেন করে আমি কিছু সংখ্যাও লিখছিলাম, সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাবে কোনটায়, নতুন যে ফাইলটা নিয়েছি ওই ফাইল, এই যে সংখ্যা দেখা যাচ্ছে। এই ছোট্ট একটা বিষয় আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? আশা করি সবাই ক্লিয়ার, তাই না? এবার সবাই করে দেখান তো, কেউ না পারলে ডাক দিবেন, কেউ না পারলে, না বুঝতে পারলে ডাক দিবেন। এই একটা বিষয় শিখে রাখবেন, পরবর্তীতে যে কোনো ফাইল সেভের ক্ষেত্রে আর বাদবে না। আমরা নোটপ্যাড দেখলাম, ফাইল সেভ দেখলাম, সেভ অ্যাজ দেখলাম। এখন আমি ব্যাচ 3 ক্লাস নিয়েছিলাম এইভাবে, কিন্তু ওদের এইটুকু দেখায় ক্লাস শেষ করছিলাম, কিন্তু আপনাদের এখনও যেহেতু সময় আছে, এখনও আধা ঘন্টার বেশি, প্রায় 40 মিনিট সময় রয়েছে, সময় তো অবশ্যই কাজে লাগাতে হবে। এবার আসি ফাইল ম্যানেজমেন্টে। এখন ফাইল ম্যানেজমেন্ট বলতে কি,
এই যে এখানে আমরা যদি সার্চ বারে গিয়ে ফাইল লিখে সার্চ দিই, ফাইল এক্সপ্লোরার এটা আমাদের কম্পিউটারের মেমোরি। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতে পারেননি। আগে আমি কি বললাম, আমি যখন কাজ দেখাই তখন আপনারা কম্পিউটার স্ক্রিনে তাকাবেন না। আপনি যদি আমার সাথে সাথে কাজ করতে যান তাহলে আমার কথাটা বুঝতে পারবেন না, আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আমার কি ব্রেক নেওয়া উচিত? আপনারা কি হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন, এই যে এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। যদি খুঁজে না পান, এই যে হলুদ রঙের, এটা হলুদ আর নীল রং, ব্লু কালারের, এখানে দেখেন সার্চ বারে গিয়ে আপনি চাইলে FILE ফাইল লিখলে এই যে ফাইল এক্সপ্লোরার চলে আসবে, এটাতে ক্লিক করবেন, এটা চলে আসবে। এখন ইন্টারফেস অনেকে সাদা, আমার এটা ব্ল্যাক, ডার্ক মুড অন করা, এই জন্য ব্ল্যাক। এখন কথা হচ্ছে, এই যে ইন্টারফেসটা সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে, ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। একদম প্রথমে এই ফাইল এক্সপ্লোরারের মিনিমাইজ অপশন আছে, ক্লোজ অপশন আছে, এখানে ফাইল এক্সপ্লোরার রেখা রয়েছে, এখানে ফাইল থেকে সেভ মেমের অপশন আছে, এগুলো আমরা এখন দেখবো না। হোম আছে, হোম থেকে যা যা করা যায়, শেয়ার এটাও দেখবো না। ভিউ থেকে আমরা চাইলে এই প্রিভিউ প্যানটা অন করতে পারি, এই সম্পর্কে আমি পরবর্তীতে বলবো। অনেক ফাংশন আছে, এগুলো সম্পর্কে না দেখি, আমরা এখন বেসিক বিষয়গুলো দেখব। যেমন এই বাম পাশের এই লাইনে দেখেন অনেক কিছু লেখা রয়েছে, আমরা এইগুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে আছে ডেস্কটপ লেখা। এই ডেস্কটপ মানে কি? আপনার ওয়ালপেপারে যত ফাইল আছে সবই ডেস্কটপে আছে। এই যে দেখেন, এই যে এ একটা ডিজাইন, এগুলো সব দেখেন আমার এই ওয়ালপেপারে আছে। এই যে ওয়ালপেপারের ডিজাইনগুলো এই ডেস্কটপে দেখতে পাচ্ছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এদিকে দেখাতে হবে, এইদিকে, এটা দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে, ডেস্কটপ বুঝলেন। ডেস্কটপ মানে আমাদের ওয়ালপেপার, কম্পিউটারের ওয়ালপেপারে আমরা ফাইল রাখতে পারি, আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ওখানে রাখতে পারি। এরপর আসছে ডাউনলোড অপশন। আমরা যদি অনলাইন থেকে কিছু ডাউনলোড করি সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে? এরপর এখানে কিছু রিসেন্ট ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর দিস পিসি, এটা গুরুত্বপূর্ণ। এই দিস পিসিতে ক্লিক করলে 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এগুলোতে কোনো কিছুতে আপনারা ফাইল সংরক্ষণ করবেন না। গুরুত্বপূর্ণ যেগুলো আপনার প্রতিনিয়ত দরকার সেই ফাইলগুলো আপনারা কম্পিউটারের স্লটে রাখবেন। এখন কম্পিউটারের স্লট বলতে কি বোঝায়? এই যে দিস পিসিতে ক্লিক করলে বাম পাশ থেকে আপনারা এই অপশনটা পাবেন, পিসির আইকন মানে মনিটরের আইকন দেখতে পাচ্ছেন, পাশে লেখা দিস পিসি। এখানে ক্লিক করলে ডান সাইডে এই যে এরকম কিছু স্লট দেখতে পাবেন, এরকম। এইগুলো কি? এগুলো কম্পিউটারের স্টোরেজ। কম্পিউটারে আমরা সোজা বাংলায় বলতে গেলে মেমোরি বোঝেন না আপনারা? ফোনের মেমোরি, ফোন মেমোরি। আমরা ফোন বিচার করি কিভাবে? 464, 8, 256, তাই না? কম্পিউটারের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। এর হচ্ছে 1 টেরাবাইট, 2 টেরাবাইট, এরকমও হয়। আমরা ইচ্ছা মতো স্টোরেজ বাড়াই নিতে পারি। ফোনে তো আমরা স্টোরেজ বাড়াই নিতে পারি না, তাই না? ইচ্ছা মতো। কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো আপনার যা প্রয়োজন, যত দরকার তত আপনারা লাগাই নিতে পারেন। এখানে কিছু স্লট রয়েছে, মানে আমার কম্পিউটারে একটা মেমোরি আছে, ওই মেমোরিটা মোটামুটি মনে হয় 500 জিবি মতো, 400-500 জিবি। ওটা কয়েকটা ভাগে ভাগ করা, পার্টিশন করে ভাগ করা রয়েছে। একটার নাম দিয়েছি প্রথমটার সম্পর্কে আগে বোঝাই, লোকাল ডিস্ক। লোকাল ডিস্কটা কি? ওর ভিতরে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে। এই যে এখানে বাম পাশে দেখেন উইন্ডো আইকন রয়েছে, এর ভিতরে অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে। অপারেটিং সিস্টেম বলতে কি বোঝেন আপনারা? ফোনের অপারেটিং সিস্টেম কি? হ্যাঁ, তো ফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড, তাই না? অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমের নাম অ্যান্ড্রয়েড। আবার হচ্ছে যারা হচ্ছে আইফোন চালান তাদের অপারেটিং iOS, তাই না? ওদের অপারেটিং সিস্টেম আলাদা। এরপর অপারেটিং সিস্টেম কিন্তু পেইড, মানে টাকা দিয়ে কিনতে হয়। শুধুমাত্র এই যে গুগলের যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, এটা ফ্রি। কিন্তু ম্যাক মানে কম্পিউটারের যেগুলো iOS, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হয় এই অপারেটিং সিস্টেম।
এই যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম নাম কি? মাইক্রোসফট উইন্ডোজ, তাই না? তো আমার কম্পিউটারে আরও অপারেটিং সিস্টেম আছে। কম্পিউটারে যে ম্যাক আছে, যারা হচ্ছে হ্যাঁ ম্যাকবুক চালান তাদের iOS ভার্সন অপারেটিং সিস্টেমের নাম। আচ্ছা, বেশি কমপ্লেক্স করে ফেলছি, একটু এগুলো জানা দরকার। আপনারা যেহেতু কম্পিউটার জগতে আসছেন, কম্পিউটারের এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের বোঝা দরকার আছে। কম্পিউটারে অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ। এই উইন্ডোজ আরও আছে, লিনাক্স আছে, তারপরে হচ্ছে এই যে যারা ম্যাক ইউজার তাদের জন্য iOS বা ম্যাক যাই বলেন ওইটা আছে। আচ্ছা, এত কথাই না যাই, অপারেটিং সিস্টেমের ভিতরে উইন্ডোজ এটাই ইনস্টল করা আছে। আমরা এর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না। কেন রাখবো না? কারণ আমরা বাংলাদেশিরা অপারেটিং সিস্টেম ফ্রি বা ক্র্যাকভাবে চালাই। ক্র্যাক বলতে কি বোঝেন আপনারা? কোনো একটা হ্যাকার বা কোনো একজন এটাকে ক্র্যাক করার জন্য আমাদের অপরচুনিটি তৈরি করে দিয়েছে, তো আমরা ওটা ক্র্যাক করে চালাই। কিন্তু লিগাল ওয়েতে চালাতে গেলে আমাদের মাসে মাসে ডলার দিতে হবে, তো এটা তো আমাদের বহন করা সম্ভব না, তো আমরা ফ্রিতে চালাই। এটা এখানে ইনস্টল করা আছে। এখন আমরা এই যে ফ্রিতে চালাই, এই ফ্রিতে চালানোর কারণে মাঝে মধ্যে এই উইন্ডোজ ক্র্যাশ করলে আপনার কোনো ডকুমেন্ট আর থাকে না। কিন্তু যদি আপনি পেইড চালাইতেন, আপনি আবার যদি হচ্ছে লগ ইন করতেন, আপনার ওই ফাইলগুলো থেকে যেত ক্র্যাশ করলেও। তো এখানে ক্র্যাশ করার কারণে এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো চলে যায়। এখন এই যে লোকাল ডিস্কের ভিতরে কি কি ফাইল থাকে এর ভিতরে, মানে এই যে এর ভিতরে দেখেন 145 জিবির ভিতরে মাত্র 37 জিবি ফাঁকা রয়েছে। এই যে এতটুকু ভরাট হয়ে গিয়েছে, এর ভিতরে কি কি ডকুমেন্ট রয়েছে এটা তো আপনাদের দরকার আছে জানা, তাই না? এই যে এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই অপারেটিং সিস্টেমের ভিতরে রয়েছে। যেমন হচ্ছে ভিডিওস, পিকচার, ডাউনলোড আর হচ্ছে ডেস্কটপ। আমরা বেশিরভাগ সময় ডকুমেন্টের ভিতরে অনেকে ফাইল রেখে দেয়, কিন্তু আপনার যদি উইন্ডোজ ক্র্যাশ করে এই ফাইলগুলো উধাও হয়ে যাবে। যারা নতুন আছেন তাদের জন্য একটু এই কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? যারা কম্পিউটার সম্পর্কে বোঝেন না, আমি কি বকছি, কথাগুলো মনে হচ্ছে ভিনদেশি ভাষা মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকমটা হয় স্বাভাবিক। একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন, মনোযোগটা ধরে রাখেন। আমরা কোনো ডকুমেন্ট এই সি ড্রাইভের ভিতরে রাখবো না, আমরা রাখবো এই সব এই যে ডি, এফ, ইএফ এইসব স্লটের ভিতরে আমরা ফাইলগুলো রাখবো। যেমন আমি দেখেন এন্টারটেনমেন্টের ভিতরে আমার নিজের পার্সোনাল ছবি হোক, ভিডিও হোক, বা আমার কোনো মুভি টুভি ডাউনলোড করা থাকলে ওর ভিতরে রেখে দিই। এরপর ডকুমেন্টের ভিতরে আমি হচ্ছে আমার কাজের ফাইলগুলো আমরা ওর ভিতরে সংরক্ষণ করি। এরপর সফটওয়্যার আমার যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় ওগুলো এর ভিতরে রাখি। এই হচ্ছে কথা। এখন এর ভিতরে আমরা সংরক্ষণ করব। আচ্ছা দেখেন, এই স্লটের ভিতরে আমি যদি ডকুমেন্টের ভিতরে ডাবল ক্লিক করি, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা এই লেফট বাটন দুইটা ক্লিক করবেন। এটা ওপেন হয়েছে, এর ভিতরে দেখেন অনেক ফোল্ডার করা রয়েছে। এখন এই ফোল্ডার বানানো আমরা শিখবো। এখন ফোল্ডার ম্যানেজমেন্টে আমরা ফোল্ডার বানানো শিখবো। দেখেন এখন আমরা রাইট বাটন ইউজ করা শিখবো। ওই যে মাউসের রাইট বাটন, এতক্ষণ লেফট বাটন ক্লিক করছে, এবার রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখান থেকে নিউ থেকে ফোল্ডার, এই দেখেন একটা নিউ ফোল্ডার তৈরি করছি, একটা নাম দিতে পারি, ক্লাস 1ই দিচ্ছি আমি। দেখেন ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করছি। সবাই করেন তো দেখি কেমন পারেন। কি করলাম, রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে ফোল্ডার। আচ্ছা, এর একটা শর্টকাট কি আছে, শর্টকাট কি বলতে চাবি আছে, এদিকে খেয়াল করেন সবাই। এবার শর্টকাট কি হচ্ছে, Ctrl+Shift+N, এটা প্রেস করলেও ওই আপনার ম্যানুয়ালভাবে করা লাগবে না। Ctrl+Shift+S, এই N, Ctrl+Shift প্রেস করে ধরে রেখে N প্রেস করতে হবে। আমি আপনাদেরকে কিবোর্ডটা অন করে বোঝাই। এখানে খেয়াল করেন, এটা কন্ট্রোল, CTRL, এটা শিফট, এই দুইটা বাটন চেপে ধরে আপনি যদি এই কিবোর্ড থেকে এনে প্রেস করেন, তাহলেও ওই একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে। এ দেখেন Ctrl+Shift+N দিলাম, একটা নতুন ফোল্ডার তৈরি হলে এবার এখানে একটা নাম দিতে পারি, কিছু একটা নাম দিলাম, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
এখন এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি ফোল্ডারের ভিতরে ঢুকবো কী করে? এই ফোল্ডার মানে কি বোঝেন কেউ? ফাইল। ওই অফিস আদালতে দেখেন না, একটা ফাইল করা থাকে, ফাইলের ভিতরে বিভিন্ন লেখা থাকে, একটা বান্ডিল করে রেখে দেয়, তাই না? মনে করেন এটা একটা বান্ডিল, এর ভিতরে আপনি চাইলে ভিডিও রাখতে পারেন, এর মধ্যে চাইলে আপনি এই যে টেক্সট ডকুমেন্ট, পিকচার, সব কিছু এর ভিতরে রাখতে পারবেন, একটা বান্ডিল করে রাখতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় আপনারা কেউ মনোযোগী না, কথা বলা যাবে না। পিছনে কিসের কথা হচ্ছে? ও পিছনে আপনারা একটু মনোযোগী হন, আমি যা বলছি কথাগুলো আপনাদের শোনা প্রয়োজন। এখন এই ফোল্ডারের ভিতরে কিভাবে ঢুকবো বান্ডিলের ভিতরে? এখানে 1 সেকেন্ডের ভিতরে 2 বার যদি ক্লিক করি এটা ওপেন হবে। দেখেন, ডাবল ক্লিক করলাম, ওপেন হইল। আচ্ছা, ওপেন করার পর আমি যে টেক্সট ডকুমেন্টটা তৈরি করছিলাম, এই দুইটা ধরে দেখেন এইভাবে দুইটা আমরা সিলেক্ট করতে পারি। কিভাবে? একটা ক্লিক করলেও সিলেক্ট হয়, আবার এইভাবে দুইটা এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, করে আমরা চাইলে এর ভিতরে রেখে দিতে পারি। দেখেন এই দুইটা এই ক্লাস 1 এই ফাইলের ভিতরে ঢুকে গেছে। এটা কিভাবে বুঝবেন? ডাবল ক্লিক করেন, দেখেন এর ভিতরে দুইটা ফাইল চলে এসছে। এটা করেন তো সবাই। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি না পারেন আমি আরেকটা জিনিস দেখাই। এই দুইটা সিলেক্ট করলেন, Ctrl+X অথবা রাইট বাটন ক্লিক করে কাট। দুইটা সিলেক্ট হচ্ছে না, এই যে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এই ড্র্যাগ করে যে একটা বাউন্ডারি তৈরি করব। আচ্ছা, এদিকে খেয়াল করেন ভাইয়া, এদিকে খেয়াল করতে হবে। আমি সিলেক্ট করার কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি, এদিকে খেয়াল করেন। এটাই ক্লিক করলাম, শিফট ধরে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আরেকটায় ক্লিক করলে এই দুইটাই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই দুইটা আমরা চাইলে, এদিকে আগে খেয়াল করেন, আপনারা মানে দেখার সাথে সাথে কাজে লেগে গেলে হবে না, আগে আমার বোঝানোর ধরনটা বুঝতে হবে। আমি এই দুইটা সিলেক্ট করতে পারি কয়ভাবে? এভাবে ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করছে, এই বাউন্ডারির ভিতরে যেগুলো থাকছে ওইগুলো সিলেক্ট হচ্ছে, এইভাবে করা যেতে পারে। আবার একটা ক্লিক করে সিলেক্ট করতে পারি, কিন্তু দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে না। একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হচ্ছে না, তাই না? এটা দুইটা একসাথে কিভাবে সিলেক্ট করবো? প্রথমে একটা তো নর্মালভাবে সিলেক্ট করলাম, এবার এটা কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে এই দুইটা সিলেক্ট হবে। এবার এটা কাট করব আমরা। কাট কিভাবে করব? রাইট বাটন ক্লিক করব, এর উপরে রাইট বাটন ক্লিক করে এই যে কাট, এটা ক্লিক করার পরে আমরা যদি এই ফোল্ডারের ভিতরে ঢুকি ডাবল ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, এখানে ওই দুইটা ফাইল চলে আসলো। একটু আগে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখালাম না, ড্র্যাগ করে ঢুকানো, ওটার অল্টারনেটিভ একটা পদ্ধতি কপি পেস্ট। এটা একটু দেখেন তো সবাই। আচ্ছা, আপনাদের যদি মনে হয় যে এর ভিতরে এটা একবার ঢুকায় ফেলেছি, আমি ওইভাবে কিভাবে ট্রাই করব, তাহলে এই দুইটা ধরে আবার Ctrl+X অথবা রাইট বাটন ক্লিক করে কাট করেন, করে এখানে ফাঁকা জায়গায় এসে পেস্ট করেন। অবশ্যই এটা এবার এই দুইটা Ctrl+X দিয়ে কাট করেন, করে এর ভিতরে ঢুকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন, এই দুইটা এর ভিতরে চলে আসবে। হ্যাঁ, এদিকে খেয়াল করেন সবাই। আমরা কপি আমরা সবাই জানি, তাই না? কপি মানে কি? একটা ডুপ্লিকেট কিছু করা। একটু আগে আমি যা করলাম, এই যে এই দুইটা কাট করে নিয়ে গেলাম, এই দুইটা আবার কাট করে আমি এখানে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। এবার খেয়াল করেন, এই যে দুইটা ফাইল, এই দুইটা আমি এখানেও রাখতে চাচ্ছি, আবার এর ভিতরেও নিয়ে যেতে চাচ্ছি। এটা কিভাবে করব? কপি করব। একটু আগে করলাম কাট মানে এখান থেকে নিয়ে সরাসরি ওখানে তুলে ফেলা। আর কপি মানে কি? এটা তো এখানে থাকবেই, আমি ওর ভিতরে নিয়ে যাবো, এটা হচ্ছে কপি আর কাট সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার, তাই না? এবার দেখেন, আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। নতুনদের জন্য এটা বুঝতে অনেক সমস্যা হবে, নতুন যারা আছে, আমি তাদের অবস্থা বুঝি, একদম বিচলিত হবেন না, আপনাদের নিয়েই আমরা এগোবো, সমস্যা নেই। এখন দেখেন, আমি এটা ডাবল ক্লিক করলাম, এটা চাইলে ফুল স্ক্রিন করতে পারি, শর্ট স্ক্রিন করতে পারি। সেটা কিসের মাধ্যমে?
এই যে এটার মাধ্যমে এই দেখেন, এই যে একটা স্কোয়ার শেপ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে ছোট হয় বড় হয়। আবার চাইলে এটা কাস্টমাইজ করে আরও চিকন ছোট বড় করা যেতে পারে। এই যে মাউসের কার্সরটা এই কর্নারে নিয়ে গেলে এটা ছোট বড় হচ্ছে, দেখেন এই যে ছোট বড় হচ্ছে। এটা সবাই করেন তো, ছোট বড় সবাই করতে পারেন কিনা দেখেন তো। মাউসের কার্সরটা কর্নার বরাবর নিয়ে গেলে দেখেন কর্নার কার্সরটা চেঞ্জ হয়ে দুইটা অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে। তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন, চেপে ধরে ড্র্যাগ করবেন, চেপে ধরে ড্র্যাগ করবেন, চেপে ধরে ড্র্যাগ করে যখন প্রয়োজন শেষ ছেড়ে দিবেন। আচ্ছা এবার দেখেন, এখন আমি এই দুইটা ফাইল এখানেও রাখতে চাচ্ছি, আবার এখানেও নিয়ে যেতে চাচ্ছি। একটু আগে কাট দেখলাম তাই না, এবার কপি দেখবো। কন্ট্রোল সি দিয়ে কপি হয়, অথবা রাইট, এই দুইটা সিলেক্ট করার পর মাউসের কার্সরটা এখানে নিয়ে এসে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, করে কপি, এটা কপি হলো। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। এখানে যদি আমি কন্ট্রোল চেপে ধরে ভি দিয়ে পেস্ট করি তাহলে এখানে এটা চলে আসবে, এখানেও আছে এখানেও আছে, একই ফাইল। এই হচ্ছে কপি পেস্টের ভিতরে পার্থক্য। আচ্ছা আমার মনে হয় আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে আপনাদের সেভ অ্যাজ পর্যন্ত দেখানোর কথা ছিল, তার থেকে বেশি কিছু দেখা ফেলাইছে, এদিকে আমার গলা ভেঙে গেছে। এখন ভাই কেউ কিছু বললেন? আচ্ছা আপনাদের এখানে যারা নতুন আছেন বা পুরাতন আছেন, দেখেন আমাদের কোর্স মডিউলটা সম্পর্কে একটু দেখাই। এই যে আপনাদের দ্বিতীয় ক্লাসে, মানে আজকে কি বার? মঙ্গল। আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতিবার, মানে পরশুদিন, আগামী পরশুদিন ক্লাস হবে। ওই ক্লাসে এই কপি পেস্টের বিষয়টা ক্লিয়ার করব, আশা করা যায় 20 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব, যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজাইন করব। তো এটা ভেবেন না যারা একটু পারেন, এটা ভেবেন না যে কি দেখাচ্ছে, এটা আপনাদের প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব, তখন ওই সফটওয়্যারটা সম্পর্কে আমরা শেখা শুরু করব। আচ্ছা এখন আপনাদের যারা যে অবস্থানে আছেন, এটা নিজের প্রতি বিশ্বাস রাখেন। আপনারা যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা প্রত্যেকটা ক্লাসই বুঝে যেতে পারবেন। আপনার যাদের যেখানে সমস্যা আছে আমি অবশ্যই আপনাদের সলভ করে দিব পার্সোনালি, সমস্যা নেই। এই স্ক্রিন দেখেও যদি সমস্যা হয় আপনার পাশে গিয়ে আমরা শেখাই দিব, কারোর কোথাও বেঁধে থাকা বা আটকে যাওয়ার কোনো সুযোগ নাই।